তাপপ্রবাহের যে প্রভাব সেটি সবচেয়ে বেশি পড়ছে আসলে শিশু এবং বয়স্কদের উপর, যারা নানাবিধ রোগে এরই মধ্যে ভুগছেন, বিশেষ করে হৃদরোগ এবং কিডনি রোগে। তাদের জন্য সবচেয়ে বেশি চিন্তার এই সময়টা। নানা রকমের অসুখ বিসুখে ভুগছেন এবং আমরা দেখছি প্রতিদিনই যে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে, এবং এই যারা রোগীর সংখ্যা বাড়ছে তাদের বেশিরভাগই শিশু এবং বয়স্ক। কি ধরনের প্রভাব আসলে পড়ে এবং তা থেকে উত্তরণের কি উপায় আমরা জানার চেষ্টা করি। আমাদের সাথে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার চিন্ময় দাস যুক্ত হচ্ছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। এই যে আমরা যখন তাপপ্রবাহ নিয়ে কথা বলছি এবং তাপপ্রবাহের সবচেয়ে বেশি প্রভাবটা শিশু এবং বয়স্কদের উপরে পড়ে, এবং আমরা সম্প্রতি দেখছি যে প্রতিদিনই হিটস্ট্রোকে মৃত্যুর হার কিন্তু বাড়ছে। শুরুতেই যদি জানতে চাই যে হিটস্ট্রোক হচ্ছে কিনা সেটি কিভাবে বুঝবেন একজন, কি কি লক্ষণ থাকে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা শুনছেন। হিট স্ট্রোকের আগে আসলে তাপপ্রবাহের উপরে, শরীরের উপরে তিনটি পর্যায়ে এক ধরনের প্রভাব হয়। একটা হচ্ছে আপনার হিট ক্র্যাম্প, আরেকটি হচ্ছে হিট এক্সারশন, এবং ফাইনালি আসে হিট স্ট্রোক। এটার কারণটা হচ্ছে যে আমাদের শরীর কিন্তু তৈরি আছে, তার যে তাপমাত্রা রেগুলেট করার যে একটা বডি আছে, আমাদের মস্তিষ্ক হাইপোথ্যালামাস বলে, সে কিন্তু তাপ যখন বেশি হয় সে কিন্তু রেগুলেট করে, কিন্তু তারও একটা মাত্রা আছে। আমাদের যখন স্বাভাবিকভাবে তাপমাত্রা একটু বেশি হয় তখন শরীরের যে ব্লাড সার্কুলেটরি সিস্টেম, তার যে নালাগুলো আছে সেগুলো প্রসারিত হয় এবং সেখানে রক্ত চলাচল বেরিয়ে শরীর থেকে ঘাম বেরিয়ে যায়, ঘাম বেরিয়ে শরীরকে শীতল করতে চেষ্টা করে। সেইটার একটি মাত্রা যখন পেরিয়ে যায় তখন কিন্তু শরীর কিন্তু সেটার বিরুদ্ধে কথা বলতে শুরু করে এবং দেখা যায় প্রথম দিকেই আপনার অস্থিরতা লাগছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এবং আপনার বিভিন্ন অংশের মাসেলগুলো ব্যথা করছে, যে শরীর থেকে পানি শূন্য হয়ে যাওয়ার কারণে প্রাথমিক পর্যায়ে ভালো লাগছে না, এটা একটি পর্যায়ে। এর মাত্রা যখন আরো বেড়ে যায় তখন কিন্তু আমরা হিট এক্সারশন, একেবারে ভালো লাগে না, মাথা ঝিমঝিম করে, শরীর অস্থির লাগে এবং শ্বাস প্রশ্বাস বেড়ে যায়। তারপরে ডিহাইড্রেশনের যে পানির শূন্যতার যে অন্যান্য যে মুখ শুকিয়ে আসে, ক্লান্ত লাগে, তখন সে কিন্তু ওখানে রেস্ট নিতে চায়। এটা গেল একটি দিক। আর তারপরেই যখন টেম্পারেচার আরো বেড়ে যায় তখন কিন্তু তার রেগুলেটরি যে অর্গানটা আছে শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ, সেটা কিন্তু আর পারে না। এবং এর আগে আমি যেটা বললাম, এক্সারশনে কিন্তু প্রচুর ঘাম হয় এবং পরবর্তীতে দেখা যায় যখন হিট স্ট্রোকের যে জায়গাটা আসে তখন কিন্তু শরীর যখন ফেল করে তখন কিন্তু ঘামও হয় না, ঘাম হয় না, সে পারে না, মানে রক্তগুলো যে খুব ঘন হয়ে যায় এবং ডিহাইড্রেশনের মাত্রা এমন বেড়ে যায়, সে কিন্তু তখন শুধু মাথা ঝিমঝিম করে না, সে কিন্তু ফেইন্ট হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, বুক ধরফর করে, তার পালস কমে যায়, তার ব্লাড প্রেশার, পালস বেড়ে যায়, ব্লাড প্রেশারটা কমে যায় এবং সে অনেক সময় কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যায়। এই সমস্ত জিনিসগুলো দেখে আমরা বলবো যে একটি মানুষ কোন স্টেজে আছে। তিনটি স্টেজ আমরা বলবো। এই যে আপনি তিনটি ধাপের কথা বললেন, ইদানিং যেটি দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই যখন জ্বর হচ্ছে কিংবা অতিরিক্ত গরম পড়ছে এবং এই সময়টাতে জ্বরের প্রাদুর্ভাবও আমরা দেখতে পাচ্ছি চারপাশে, তখন অনেকের ক্ষেত্রেই খিঁচুনি হতে দেখা যাচ্ছে, যার আগে কখনো খিঁচুনি হয়নি। এটি কেন হচ্ছে? না, এটাই আমি একটু এটা সংশোধন করে দিই যে হিট স্ট্রোকের কিন্তু খিঁচুনি হতে পারে, সিজার যেটাকে আমরা বলি মেডিকেল টার্মস, সিজার হতে পারে, খিঁচুনি হতে পারে, এইটাও হয়, কিন্তু হয়। তো এইটা হলে আমাদের যে করণীয়, হিট স্ট্রোক এখন তো হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, কিন্তু কিছুক্ষণ আগে যে আমরা কথাগুলো শুনছিলাম যে কার্বন নিঃসরণকে, কার্বন এবং অন্যান্য যে গ্যাসগুলো, এগুলো হিট ট্র্যাপিং গ্যাস বলা হয়। যে আমাদের শরীর থেকে যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হচ্ছে, বিভিন্ন জ্বালানি থেকে কার্বন ত্যাগ হচ্ছে, এবং আপনার যানবাহন থেকে হচ্ছে, বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিয়াল জায়গা থেকে কার্বন এবং সিএফসি, ক্লোরোফ্লোরো কার্বন সহ যে সমস্ত গ্যাসগুলো আসছে, সেইগুলো সূর্যের যে তাপ, সেই তাপটাকে কিন্তু অ্যাবজর্ব হতে দেয় না, তাকে ধরে রাখে, ধরে রাখার কারণেই কিন্তু আমাদের এই গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে এবং তার ইম্প্যাক্টটা কিন্তু শরীরের উপর পড়ছে। আমি যেটা আগেই বললাম, শরীরের যে তাপমাত্রা রেগুলেট করার যে একটা সহ্য ক্ষমতা, সেটা পেরিয়ে গেলে কিন্তু শরীর বিদ্রোহ করে, তখন কিন্তু ইন টার্মস অফ সিমটমসের মধ্যে এইগুলো আসে। কিন্তু
এইগুলো আসলে কিন্তু আমাদেরকে যে জায়গাটা করতে হবে, ভিকটিমস যারা হচ্ছে তারা কিন্তু শিশু এবং বয়স্ক। বিশেষ শিশুরা, তারা জেনারেলি তাদের ইমিউনিটি কম থাকে, এবং বয়স্করা তাদেরও ইমিউনিটি কম থাকে। তার সাথে সাথে বয়স্কদের নানা রকম জটিল রোগ থাকে, কিডনি রোগ, হার্টের রোগ, অন্যান্য কিছু থাকে, সেগুলো কিন্তু অ্যাগ্রাভেট করে। সেই জায়গাটা কিন্তু আমাদের তখন নজর দিতে হবে। যখনই আমি দেখবো যে আমার শরীরকে এই ধরনের অবস্থাগুলো আসছে, আমার ভালো লাগছে না, আমার শরীর ঘেমে যাচ্ছে, তখন আমি বুঝবো যে আমার তাপমাত্রা কন্ট্রোল করার ক্ষমতা কমে যাচ্ছে, তখন আমি তার উপর সাবধান করি। একটু যদি আমি সুনির্দিষ্টভাবে যদি বলেন যে, যেহেতু শিশুরা তো বিভিন্ন বয়সী শিশুদের কথা বলা হচ্ছে, সব শিশু মুখে বলতেও পারবে না তার খারাপ লাগছে কিনা, কি কি লক্ষণ দেখে অভিভাবক বুঝতে পারবেন যে তার চিকিৎসার দরকার কিংবা তার জন্য কি করণীয়? বুঝতে পারবে শিশু কিন্তু অস্থির হবে এবং তার সমস্ত শরীর ঘেমে যাবে। এই জায়গাটা কিন্তু আপনাকে দেখে বুঝতে হবে যে চারপাশের যে গরম এবং তার সাথে সাথে শিশুর অস্বাভাবিক যে আচরণগুলো, তখন আপনাকে বুঝতে হবে। এবং তার মুখ শুকিয়ে আসবে বারবার, দেখবেন যে সে মুখ জিভ টিপ, খুব ছোট বাচ্চা হলে সে তার ডিহাইড্রেশনের যে চিহ্নগুলো সেগুলো কিন্তু দেবে। তাকে বারবার করে আপনাকে কিন্তু তরল জাতীয় খাবার খেতে দিতে হবে, সেটা পানি হোক, জুস হোক বা অন্যান্য কিছু হোক, এগুলো খাওয়াতে হবে। কিন্তু কোনো রকম ভাজা পোড়া বা এরকম স্পাইসি কোনো ফুড তাকে দেওয়া যাবে না। আর শরীরের দিকে নজর রাখতে হবে, যদি ঘেমে যায় গা হাত মুছিয়ে দিতে হবে ঠান্ডা পানি দিয়ে। তারপরে আপনার গায়ে ঢিলা পোশাক, বিশেষ করে সুতি ছাড়া অন্য কোনো পোশাক না দেওয়াটাই ভালো। বয়স্কদের বেলাতেও ঠিক তাই। যখন দেখবেন যে এই ধরনের সিমটম হচ্ছে, তখন তাকে, আর শিশুদের বেলাতে আরেকটি কাজ করতে হবে, তার স্কুলিং এর জায়গাগুলো কিন্তু নজর রাখতে হবে। যদি তাকে স্কুল খোলা থাকে, তাহলে স্কুলের এনভায়রনমেন্ট, যারা স্কুলের রেসপন্সিবল যারা আছে, তাদের এনভায়রনমেন্টটা কিন্তু শিশু বান্ধব করতে হবে, না হলে কিন্তু তারা সাডেনলি তাদের অবস্থা বেগতিক হতে পারে। আর যখনই বয়স্ক মানুষ থাকবে, খেটে খাওয়া মানুষ থাকবে, যারা ভবঘুরে তারা থাকবে, তাদের যদি এইরকম অবস্থা হয়, তাহলে কিন্তু নিজেদের তরফ থেকে তাদেরকে একটু কনসাস থাকতে হবে, এবং যারা চারপাশে আছেন তাদেরকে একটু কনসাস হতে হবে। রাস্তাঘাটে যদি এরকম মানুষ দেখে, তাহলে তাকে একটু ছায়ায় নিয়ে যাওয়া, তাকে প্রচুর করে পানি এবং জুস খাওয়ার, এবং তার সাথে সাথে আমি যে তিনটি সমস্যার কথা বললাম, সেইটা যদি আপনি কোনো লক্ষণগুলো আপনি দেখেন, তাহলে তাকে ঠান্ডা জায়গায় নিয়ে হাওয়া বাতাস দিয়ে তার গাটা মুছিয়ে দিয়ে প্রয়োজনে তাকে হাসপাতালে চিকিৎসকের কাছে প্রেরণ করতে হবে। এবং আরেকটা জিনিস আমরা বলি যে, আপনি প্রচুর পরিমাণে বাইরে গেলে বয়স্কদের বলবেন যে সাথে স্যালাইন রাখেন। আপনি যদি এরকম ডিহাইড্রেশন হয়, তখন যদি আপনি খাবার স্যালাইন খেয়ে নিন, তাহলে একটু ভালো হবে, জিরিয়ে নিতে হবে। এই কাজগুলো যদি আমরা করি, এবং যদি বিশেষ বিশেষ রোগের ক্ষেত্রে আসি, যে যারা হৃদরোগে আক্রান্ত আছেন, যারা কিডনি রোগে আক্রান্ত আছেন, যাদের ডায়াবেটিস আছে, তাদের তো কিছু বিধিনিষেধ থাকে খাবার দাবারের ব্যাপারে। সেই জায়গায় এই রোগগুলোকে মাথায় রেখে, এই পরিস্থিতিকে মাথায় রেখে এই সময় তারা কি ধরনের খাবার খেতে পারেন? খুব সহজ পাচ্য খাবার খেতে হবে। কোনো শক্ত খাবার খাবেন না। ঘি ভাত জাতীয় আমরা যে খাবারগুলো আমরা খাই বিভিন্ন দাওয়াতে বা বিভিন্ন জায়গায়, এগুলো খাবেন না। প্রচুর করে পানি এবং পানি জাতীয় যে জুসগুলো আছে সেইগুলো খেতে হবে, এবং স্যালাইন খেতে হবে। এবং একজন একজন ডায়াবেটিক বা একজন একজন যদি কিডনি ডিজিজ বা হার্ট ডিজিজের কোনো রোগী, তারা নিজে নিজে তো জানেনি তার কি করতে হবে। ওষুধপত্রগুলো ঠিক মতো খেতে হবে, এবং তার যদি কোনো রকমের যদি কোনো সিমটমস সে দেখতে পান, তাহলে সরাসরি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হাসপাতালগুলো চলে গেলে সে যথেষ্ট তার জন্য মঙ্গল হবে। এটা তো গেল যে বিশেষ বিশেষ রোগের ক্ষেত্রে যদি আমরা কথা বলি, স্বাভাবিকভাবে সবাই এই সময়টাতে কি ধরনের জীবনযাপন করলে সুস্থ থাকবেন? আপনি, মূল কথা হচ্ছে যে আপনি রোদ্রে যাবেন যত কম যেতে পারবেন। সাধারণত দেখা যায় দুপুর 11টা-12টা থেকে 3টা-4টা পর্যন্ত এই সময়টা খুব ভালনারেবল সময়, তাপের মাত্রাটা এই সময় বেশি থাকে। এই সময় আপনি যত কম পারেন আপনি রোদে বা এরকম জায়গায় কাজকর্ম থেকে অ্যাভয়েড করবেন। আপনি যদি কোনো অফিসিয়াল জবে থাকেন, অবশ্যই দেখবেন যে আপনার আপনার এইখানে বাতাস আছে কিনা, ফ্যানটা আছে কিনা, বা এসি থাকলে আরো ভালো, যদি না থাকে তাহলে জানালাগুলো খুলে দেবেন। এবং গায়ে গায়ে আপনি সুতির কাপড়, সাধারণত সুতি এবং ঢিলাঢালা কাপড় পরে থাকবেন। এবং সাথে আমি বললাম, সাথে আপনি সবসময় পানি, তারপরে স্যালাইন, এই জিনিসগুলো রাখবেন। শুধু আপনি নয়, আপনার চারপাশে যদি এরকম কাউকে দেখেন, তাকেও সে পরামর্শ দেবেন। এবং যদি কোনো রকম ঝুঁকির সিমটমস দেখেন,
তাহলে সঙ্গে সঙ্গে তাকে সহযোগিতার জন্য আপনারা সবাই মিলে যাবেন, প্রয়োজনে তাকে হাসপাতালে প্রেরণ করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। বেশ অনেকগুলো বিষয় আপনি আমাদেরকে পরিষ্কার করলেন। আমাদের সাথে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার চিন্ময় দাস যুক্ত হয়েছিলেন এবং তিনি যেটি আলাপ করছিলেন যে এই সময়টাতে কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে এবং সেই ঝুঁকি কমানোর জন্য এবং স্বাভাবিকভাবে সবার এই সময়টাতে সুস্থ থাকবার জন্য কি কি করণীয় সেটি তিনি আমাদেরকে জানাচ্ছিলেন।